নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অনেক দিন বাদে হাসপাতালের ঘটনা আমরা পেয়েছি। হাসপাতালের ঘটনা আমি শুনতে পড়তে দুটোই খুব ভালোবাসি। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম হলো মান্টি। এটা ওর ডাক নাম, উনি ভালো নামটা বলতে চাইছেন না, যে কোনো কারণেই হোক। বর্তমানে উনি দিল্লির বাসিন্দা, কিন্তু উনি যখনকার কথা বলছেন এটা 2000 সালের ঘটনা। উনি কলকাতায় থাকতেন বাবা মার সঙ্গে। বলছেন, আমার বাবা একবারে একটি ফ্যাক্টরিতে চাকরি করতেন। কোন ফ্যাক্টরি, কী বৃত্তান্ত, সে বিষয়ে আমি ডিটেলে যেতে চাইছি না, কারণ বর্তমানে বাবা বছর দুয়েক হলেও নেই। মা তার আগে মারা গেছেন। আমরা দুই বোন, বিবাহ সূত্রে দুজন দুদিকে। বোন থাকে আসামে, আমি এখানে। তো সুতরাং আমি আর কিছু ব্যক্তিগত বিষয়ে কিছু কিছু জায়গার নাম আমি নেব না, কিন্তু আমি আসল ঘটনাটা বলতে চাই। উনি বলছেন 2000 সাল নাগাদ বাবা যে ফ্যাক্টরিতে জব করতেন, সেই ফ্যাক্টরিতে শ্রমিক মালিক যে সংঘর্ষ হয় তেমন একটা সংঘর্ষ মতো হয়েছিল, এবং তাতে ওনার বাবা হয় না, মধ্যস্থতা করতে যান যারা, সেখানে করতে গিয়ে অতর্কিতে, ইন্টেনশনালি না, ওনার লেগে গেছিলো একটু আধটু লেগে যায়নি, মাথা ফেটে গেছিলো একদম, খুব খারাপ অবস্থা হয়েছিল। উনি যেভাবে ওনাকে ধাক্কা মারা হয়েছিল, একটা লোহার প্লেটের ওপর পড়েছিল, মাথাটা থেতলে গেছিলো। ইন্টেনশনালি যে কেউ এসে মেরেছে সেটা না, যেমন ধাক্কাধাক্কি বা কিছুতে হয়। তো দু দলের মধ্যেই অশান্তি জিনিসটা ঘুরে গেছিল। ন্যাচারালি একজনের উন্ডেড হলে সবাই তাকে নিয়ে ব্যস্ত, কিন্তু প্রবলেম সলভ হয়েছিল, এবং যার ধাক্কা লাগা, যার জন্য হয়েছিল, তাকে পুলিশে অ্যারেস্টও করেছিল, সব কিছুই হয়েছিল। সব গণ্ডগোল হলে তো পুলিশ আসেই। কিন্তু আমাদের বাড়িতে সেদিনকে কাউকে জানানো হয়নি যে এরকম হয়েছে। আমাদের বাড়িতে বলতে, আমার বাড়িটা দুটো ভাগ। একটা ভাগে থাকতো আমার জেঠু জেঠিমা, আমার ঠাকুমা, আর একটা ভাগে থাকতাম আমরা আর আমার ছোটো কাকারা। পরবর্তীকালে সেই বাড়ি চেঞ্জ করে আমরা অন্য জায়গায় আসি, এবং পরবর্তীকালে আমি তো বলেইছি মা বাবা বর্তমানে কেউ নেই। তখন ফোন ছিল না আমাদের ঘরে, একমাত্র আমার জেঠুর ঘরে ফোন ছিল। জেঠুর কাছে ফোন আসে যে আপনার ভাই একটু অসুস্থ হয়ে পড়েছে, একবার আসবেন। জেঠুর একটু সন্দেহ হয়, বর্তমানে জেঠুও নেই। বলছেন কি ব্যাপার, না একটু অসুস্থ হয়ে পড়েছে। কারণ তখন ওরা যে অবস্থায় বাবাকে হসপিটালে ভর্তি করেছিল, ওদের মনে হয়েছিল যে বাঁচবে না। বলছে না, একটু অসুস্থ হয়ে পড়েছে, আসুন। তারপরে আমার সবাই মিলে, আমাদের বাড়ির সবাই যায়, এবং তখনও আমার ঠাকুমাকে, আমার মাকে, আর আমি তো খুবই ছোট, আমি তো বাড়িতে ছিলাম না, স্কুলে, আমি বলতে পারবো না, তবে আমাদেরকে জানানো হয়নি। তো সেই রাত্রে আমি, তার আগে মনে আছে, তার আগের দিন কিছু একটা মেলা ছিল, মেলাতে একটা খেলনা আগের দিন দেখে এসেছিলাম, তার জন্য বায়না করেছিলাম। মা পরের দিন সেটা কিনে দেওয়ার জন্য আমাকে নিয়ে গিয়েছিল। খেলনাটা কিনে নিয়ে বাড়ি ফিরেছি। মা একটু সন্দেহ হয়েছিল, বাড়ির বাদ বাকি পোর্শন সবাই চুপচাপ কেন। আমার জেঠিমাকে জিজ্ঞেস করলো যে দাদা ফেরেননি। জেঠিমার ঘরের পাশ দিয়ে গিয়ে আমাদের ঘরে যেতে হতো। জেঠিমা মুখটা থমথম করছিল, ভাবলো হয়তো স্বামী স্ত্রী কোনো কিছুতে অশান্তি বা কিছু হয়েছে, হতে পারে কিছু, হয়তো জেঠিমা বলতে চাইছেন না। মা আর পিড়াপিড়ি করেননি আর কি, আমাকে নিয়ে ঘরে চলে যান। তারপরে বাবার জন্য অপেক্ষা করছিলেন। সেদিন সকালে ফোন এসছে, কতটা টাইম হয়ে গেছে ভাবুন। সারাদিন এবার জেঠুরা গেছে, বড় মা কখন জানতে পেরেছেন, আমার জেঠিমা, আমরা জানি না। বসে আছি আমার মা খাবার নিয়ে, তারপর আবার জেঠিমার ঘরে মা গেলেন, তখন আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন যে তোমার দেওর তো এত রাত হয়ে গেলে, এত তো দেরি হয় না, ওভার টাইমও যদি করে বাড়িতে তো একটা খবর দেয়, তোমাদের কাছে কি কোনো ফোন এসেছিল? জেঠিমা থাকতে না পেরে বলেন ওর একটু মাথা ঘুরে গেছিলো, প্রেশারটা ফল করছে, ঠিক করে খাওয়া দাওয়া করেন না, জেঠিমা ব্যাপারটাকে হালকা করছে।
তোর দাদা একটু কয়েকজনকে নিয়ে গেছে, বলে মাথা ঘুরে পড়ে গেলে পাড়ার লোক নিয়ে যাবে কেন, আর সবাই এরম থামথামে কেন? বলছেন ছোট কাকাকে দেখছে না, আরও কয়েকজন আছে তাদেরকে দেখছি না, এত লোককে নিয়ে কেউ মাথা ঘুরে কেউ পড়ে গেলে তাকে দেখতে এত লোককে নিয়ে যেতে হয় নাকি? গেলেন, মাকে কি বললেন, মায়ের মনটা মানলো না, তাও এটা ওটা বুঝিয়ে মাকে, জেঠিমা কেমন মায়ের পেছন পেছন এসে আমাদের ঘর অবধি চলে এলেন। মাকে বলতে শুয়ে পড় না, খাবারটা ঢাকা দিয়ে দে, জেঠিমার ঘরে তখন ফ্রিজ ছিল, ফ্রিজে রেখে দিচ্ছি, পরে খাবে। জেঠিমা খাবার থালাটুকু নিয়ে একদম সোজা চলে গেলেন, বলে তোরা শুয়ে পড়, ওর দাদা তো গেছে, তোর অত চিন্তা কি, ও দাদা সুস্থ করে নিয়েই বাড়ি আসবে। ঠিক আছে, হয়তো কোনো গাড়ি করে নিয়ে আসবে, হয়তো বাসে ট্রেনে আসার ক্ষমতা নেই, এতটাই লেগেছে, হয়তো পড়ে গেছে বলছে। তখনও মা জানেন না। পরের দিন সকালে আমার একজন স্যারের কাছে আমি পড়তে যেতাম ছোটোবেলায়, তাও আমাদের একটা কোচিংয়ে যেতাম বাড়ির কাছেই। কোচিংয়ে গিয়ে সেই কোচিংয়ের বাচ্চাটি প্রথম আমাকে বলে, তোর বাবার না মাথা ফেটে গেছে, এখন কেমন আছে। প্রথমবার বাইরের লোকের মুখে আমার বাবার মাথা ফেটেছে, আমি জানি না প্রচণ্ড রিয়্যাক্ট করেছিলাম, বাচ্চা মেয়ে। বলতাম উল্টোপাল্টা কথা বলো কেন গো, জানো না কিছু না। তখন স্যারও বুঝতে পারেন যে জানে না, কি কিছু বলা হয়নি। এবং বাড়ি এসে দেখলাম তখন মায়ের মুখ থমথমে, তার মানে এই 1.5 ঘন্টার মধ্যে মাও খবর পেয়ে গেছেন। মা বলল তুমি ঠাকুমার কাছে থাকো, মায়ের চোখটা লাল হয়েছিল, আমি তোমার বাবাকে একটু দেখতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? না বাবার একটু শরীরটা খারাপ হয়েছে। বলে আমার কোচিংয়ে বলছিল কে যেন বাবার মাথা ফেটে গেছে। বলে না না, ওসব বাজে কথা, ওসব কিছু না, তুমি থাকো, আমি যাচ্ছি। ঠাকুমাও একটু দেখছি গুমড়ে গুমড়ে কাঁদছে, তবুও যেন কি বলেও বলতে পারছে না। মাঝে মাঝে একটু দূরে গিয়ে বিড়বিড় করছে, কতবার বলি কোনো ঝামেলার মধ্যে যাস না, কি দরকার এসব দেখতে যাওয়ার। তারপরে বেশ 2-3 দিন কেটে যায়, বাড়িতে যে কি পরিস্থিতি যায় বলতে পারবো না, বলার ভাষা নেই। কিন্তু জমে মানুষে টানাটানি করে বাবা সে যাত্রায় রক্ষা পান। এখানে আসছে হসপিটালের প্রসঙ্গ। বাবা যেখানে ভর্তি ছিলেন, আমি সচেতনভাবেই কোনো একটা সরকারি হাসপাতালের নাম এভাবে নেওয়া উচিত নয় বলে নিচ্ছি না, সেটা একটি সরকারি হাসপাতাল এবং সেটা কলকাতার মধ্যেই। এবং এটুকুও বলছেন শ্রমিকরা প্রায়শই সেখানে যান, এর থেকে বেশি উনি বলছেন, আমি আর কিছু বলছি না ডাইরেক্ট নামটা। তো সেখানে মেন যে হসপিটালে বাবাকে দেওয়া হয়েছিল প্রথম হওয়ার পর ঘটনাটা, সেখান থেকে বাবাকে এখানে ট্রান্সফার করা হয়। তো বাবা বাকি চিকিৎসাটা এখানেই হয়। তো এখানে একটা নিয়ম ছিল যে সানডেতেই বাচ্চারা যেতে পারে, অন্যদিন বাচ্চারা অ্যালাউড নয়। তখনকার কথা বলছি, 2000 সালের কথা উনি বলছেন। আমি মায়ের সঙ্গে প্রথম যে রবিবারটা এলো বাবাকে দেখতে যাব, আমি তখন অবধি আমার কাছে একটাই ইনফরমেশান আছে যে বাবা পড়ে গেছে, পড়ে গিয়ে বাবার মাথা ফেটে গেছে, বাবার এরকমই। কিন্তু বাবার যে এত বড় সার্জারি হয়েছে, বাবা যে মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ক্রমাগত 5 দিন ধরে, 5 দিনের বেশি হয়তো, কল্পনারও বাইরে। প্রথমবার যখন আমি যাই, ওটা প্রথমবার সজ্ঞানে আমার অত বড় হাসপাতালে যাওয়া। তার আগে আমি কখনো ওই বয়সে হাসপাতাল যাইনি। এখন অনেকে বলতে পারেন যে ভ্যাকসিনেশন, প্রথমত বলি তখন অত ভ্যাকসিন নেওয়ার প্রবণতা ছিল না, যেটুকু যা নিতাম আমরা প্রাইভেট আমাদের ডাক্তারবাবুদের কাছেই নিয়ে নিতাম। ঘন ঘন হাসপাতাল যাওয়ার ওই সময় অত চল ছিল না, আমরা যেতামও না। প্রথমবার অত বড় হাসপাতালে আমি গেছি, অত বড় হাসপাতাল দেখছি। লিফটে করে বলল 3rd ফ্লোরে উঠে যেতে হবে। তো লিফটে যখন উঠেছি, লিফটের পেছনে দেখছি একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বয়স্ক ভদ্রলোক প্রচণ্ড ফর্সা, সাদা শার্ট পরা, হাফ শার্ট, কালো রঙের প্যান্ট, জামাটা গোঁজা নেই, জামাটা এমনি নর্মালভাবে, শার্টটা নর্মালভাবে পরে আছেন। আমাকে দেখে হাসছেন, আমিও হাসলাম। কিন্তু যখন লিফটে উঠতে শুরু করলো, আমার কেমন একটা মাথা ঘুরছিল। প্রথমবার আমি লিফটে উঠেছি, এটাও একটা বলার বিষয়, তার আগে আমি কখনো লিফটে উঠিনি। মা আমার হাতটা চেপে ধরে আছেন, মাথাটা প্রচণ্ড ঘুরছে,
পায়ের তলাটাও যেন মনে হচ্ছে দুলছে, সেটা যদিও স্বাভাবিক, কিন্তু আমার কাছে তখন বেশ একটা কেমন কেমন লাগছিল, আর একটা অদ্ভুত ঠান্ডা লাগছিল। ওই রকম ঠান্ডা শীতকালেও আমার লাগে না। শীতকালে সোয়েটার পরতাম না ছোটোবেলায়, আমাদের ঠান্ডা লাগতো না। আমি বা আমার মতন যারা ছোট ছোট বাচ্চা, আমাদের ঠান্ডা খুবই কম লাগতো। সোয়েটার টুপি রীতিমতো জোর জবরদস্তি করে মায়েরা পরাতেন। তো আমাদের ঠান্ডা লাগছে মানে একটা বিশাল ব্যাপার। ওপরে যখন উঠে যাই তখনও আমার পাটা ঝিনঝিন ঝিনঝিন করছে, এত ঝিনঝিন করছে, একটা টাইমের পর মনে হলো আমি না আমার মধ্যে নেই। উনি লিখছেন, শৈলী, এটা আমার এমন একটা অভিজ্ঞতা আমি আজও বহন করে চলেছি। আমার নিজের সন্তানের এখন যা বয়স, তার থেকে ওই সময় আমার বয়স কম ছিল। মানে তখন আমার বাচ্চা এখন ছোট, তো তার থেকে আমার ছোট বয়স। ওই সময় আমি বোঝাতে পারছি না মাকে আমার কি হচ্ছে। মা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন, আর মায়ের সঙ্গে আরও একজন আছেন আমাদেরই আত্মীয়, তাকে আমরা পিসি বলি, পিসি মা আর আমাকে নিয়ে গেছেন। কারণ আমি বহুদিন বাবাকে দেখেছি, প্রথমবার বাবাকে এতদিন না দেখে আমি আছি। শরীরটা ঝিমঝিম করছে, ঝিমঝিম করতে করতে এখন আমি জানি এটাকে ঝিমঝিম করা বলে। তখন তো আমি জানিও না যে আমাকে যেটা হচ্ছে সেটাকে কি বলে। ঝিমঝিম হতে হতে কি হলো, একটা সময় হঠাৎ মনে হচ্ছে এমন একটা ফিলিংস, উনি বলছেন আমি ঠিক বোঝাতে পারবো না এটাকে কি বলে, শরীরটা পুরো আমার হালকা হয়ে গেল। মানে আমি নিজের শরীরে কোনো ভার পাচ্ছি না, অথচ আমি যদি কোনো কিছু টাচ করি, সে দেয়াল হোক বা একটা লোহার রড হোক, সেটাকে বুঝতে পারছি এটার ওজন আছে। আমার কোনো ওজন নেই। নিজের হাত যেন মনে হচ্ছে আমার হাত না, নিজের পা না এটা আমার পা না। অদ্ভুত যেন একটা মনে হচ্ছে তুলো বা কাদার মধ্যে পা দিচ্ছে। আমার শরীরটা পুরো হালকা হয়ে গেছে। এবং উনি আবারও বলবো, উনি এক্সাম্পল হিসাবে বলেছেন যারা নাগরদোলায় উঠেছেন একবারও জীবনে, নাগরদোলায় ওঠার পর যখন নিচের দিকে নামে তখন শরীরটা কীরকম হালকা বা ছেড়ে দেয়, যেটা এই জিনিসটা উনি ফিল করছেন নর্মাল সারফেসের মধ্যে দিয়ে হাঁটছেন। উনি কিন্তু কোনো নাগরদোলায় নেই। লিফট থেকে নামার পর এটা শুরু হলো। তার মধ্যে প্রচণ্ড শীত লাগা, চোখ দিয়ে বেশ জল বেরোচ্ছে। মা ভাবছে আমি হাসপাতালের পরিবেশ থেকে হয়তো ভয় পাচ্ছি, বা বাবাকে এতদিন দেখিনি তার জন্য চোখ দিয়ে জল আসছে, এরকম ভয় ভাবছে। দেখেছো, বাচ্চা তো এতদিন দেখেনি। এইভাবে মা আর সেই পিসি কথা বলছেন। মা এর মধ্যে বহুদিন গেছেন এসছেন, মা অভ্যস্ত হয়ে গেছেন, সিচুয়েশনটার সঙ্গে মানিয়ে নিয়েছেন। আমি প্রথমবার, তার মধ্যে আমার এরম একটা হচ্ছে। মায়ের হাতটা জোরে নাড়িয়ে বলছি, মায়ের হাতটার একটা ওজন পাচ্ছি। আমি যেন মনে হচ্ছে হাওয়ায় ভাসছে, আমার ওজন নেই। চেপে ভয়ে মায়ের হাতটা ধরে আছি। হাতটা ঝাঁকিয়ে বললাম আমার কেমন হচ্ছে, ওমা আমার কেমন হচ্ছে, এ কেমন কেমন হচ্ছে। মা বলছেন কিছু না, ও প্রথমবার হাসপাতালে একটা গন্ধ থাকে, তাও তো রবিবার সপ্তাহ, আর এখানে তো এটা অনেক বড়, এরা তো প্রচুর পরিষ্কার রাখে, এ কিছুই না, তুই তাহলে হাসপাতাল দেখিসনি, এ তো কিছুই না, সেই হাসপাতালের কাছে তো স্বর্গ, এত পরিষ্কার এত কিছু। কেউ বুঝতেই চাইছে না আমার কি হচ্ছে, আর আমি নিজেও তো থোড়ি না বোঝাতে পারছি। এভাবে করতে করতে যখন বাবার বেডের কাছে গেলাম, দূর থেকে বাবাকে আমার চোখে পড়েছে। বাবাকে দেখে যেন আবার শরীরটা কেমন একটা কেঁপে উঠল। বাবার একটা সাইডে মুখটা কি বিশাল ফুলে আছে, চুলটা কাটা, ব্যান্ডেজ লাগানো আছে, চুলটা কাটা সেটাও বোঝা যাচ্ছে, আর মুখটা ফুলে যেন মুখটাই যেন মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। একটা সাইডে চোখটাও ছোট হয়ে গেছে। আমাকে দেখে কোনো রকমে বাবা হাসার চেষ্টা করলো, মুখের এদিকটা যেন মনে হচ্ছে বেঁকে গেছে। কি ভয় লাগলো বাবাকে দেখে প্রথমবার। আর মুখের মধ্যে একটা সবুজ না নীলচে একটা ভাব, বাবাকে এভাবে দেখিনি। এই প্রথমবার বাবার শরীর খারাপ, বাবাকে হাসপাতালে ভর্তি আছে বুঝতে পারছিলাম, কিন্তু অনুভব ক্ষমতাটা তখনও ওই বয়সে অতটা আসেনি। কিন্তু বাবাকে এভাবে দেখে এবার আমি কেঁদে ফেলেছি, এবার চোখ দিয়ে জল বেরিয়েছে। আর হ্যাঁ, আরও সবথেকে ইম্পর্টেন্ট কথা, এবার আমার শরীরটা নর্মাল হয়ে গেছে। যেরম বলছিলাম না ঠান্ডা ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগছে, শরীরটা যেন কেমন কেমন লাগছে, ওটা কিন্তু লাগছিল না। শরীরটা বেশ স্বাভাবিক লাগছে, শীত শীত ভাবটা নেই। ঠিক যেন মনে হচ্ছে অনেকক্ষণ এসিতে থাকার পর শীত লাগলে বাইরে বেরোলে একটা গরম যেন হালকা লাগে, বিশেষ করে গরমকালে, সেরকম একটা ফিলিংস হচ্ছে।
মা বলছে, দেখো না কিরম বলছিল শরীরটা কেমন লাগছে, তোমায় আসার আগেই বলছে এরকম। মা বাবাকে নানা হবে, আর বাবা তো কথা বলতে পারছে না, শুধু কোনো রকমে মানে ইশারায় সায় দিচ্ছে যে বাবা শুনতে পাচ্ছে, বুঝতে পারছে। নিজেদের মধ্যে ওনারা কথা বলছেন যে আমি ভাবিনি যে আমাদেরকে চিনতে পারবে, অপারেশন হওয়ার পর ভালো আছে, ডাক্তারবাবু পুরো ভগবান। তো ডাক্তারবাবুও নাকি যিনি অপারেশন করেছেন বিলেত ফেরত ডাক্তার, তবে গতকাল থেকে উনি আসছেন না, কোনো কারণেই হোক গতকাল থেকে আসছেন না। ওনার জুনিয়ররা বাবাকে দেখছেন, আরও ডক্টর আছেন, তিনি একটু অসুস্থ, ডাক্তারবাবু নিজেই নাকি অসুস্থ, উনি আসতে পারছেন না। আর আমার চোখ গেল একদম বেডের কোণাতে, দেখলাম একটা বেড ফাঁকা, সবুজ একটু অয়েল ক্লথের মতো কিরম একটা পাতা আছে, তার মধ্যে ওই ভদ্রলোক যাকে লিফটে দেখেছিলাম, ফর্সার মতো সুন্দর দেখতে, কাঁচা পাকা চুল, হোয়াইট শার্ট, কালো প্যান্ট, বসে আছে, হাসছে। ওই যে আবার চোখাচোখি হলো, এই এতক্ষণ মোটামুটি 15-20 মিনিট বেশ ঠিক ছিলাম, শরীরটা নর্মাল লাগছিল। যেই আমি ওনাকে দেখলাম, উনি দূরে বসে আছেন, ওনার মুখের ওরকম একটা হাসিটা কিন্তু খারাপ না, কিন্তু ব্যাস তারপর থেকে আবারও আমার শুরু হয়ে গেল শরীর খারাপ করা, শরীরটা আবার খারাপ করছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড একটা অন্যরকম অনুভব করতে 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 ব্যাস আবার শরীর হালকা হয়ে গেল। আবারও আমি আমার মধ্যে নেই, আবারও আমি সব কিছুর ওজন খুঁজে পাচ্ছি, নিজের ওজন পাচ্ছি না, সেই নাগরদোলার নিচে পড়ার অনুভূতি, সেম অনুভূতি। আবারও মায়ের হাত ধরে, মা আমার আবার ওরকম হচ্ছে, মা আবার ওরকম হচ্ছে। মা বুঝতে চাইছেন না, বলে এই তো বললি ঠিক আছিস, কিছু না। তখন বাবা যেটুকু কথা মুখ দিয়ে বেরোচ্ছে, কথা তো প্রায় জড়িয়ে গেছে, বললেন যে ওকে নিয়ে চলে যাও, মনে হয় ভয় পাচ্ছে, মানে ওইভাবে যতটুকু একজন পেশেন্ট বলতে পারে। মা বললো আমি তাহলে পরে আসবো, ওকে নিয়ে আজকে চলে যাই, আমি কালকে সকালে আবার আসবো, তোমার জন্য ঝোল ভাত করে নিয়ে আসবো। বলছে প্রতিটা কথাও আমার এতদিন বাদে মনে আছে, হসপিটালের খাবার খাচ্ছ তো, আজকে কালকে আমি পারমিশন নিয়েছি, ঝোল ভাত নিয়ে আসবো করে। এবার আমরা যখন বেরিয়ে আসছি বাবার জন্য, বাবার কাছে আরেকটু বসতে চাইছিলাম, বাবার কাছে আরেকটু থাকি, কিন্তু আমার শরীর খারাপের জন্য আমি বসতে পারছি না, শরীর আরও খারাপ করছে। একদিকে বাবার থেকে চলে যাচ্ছি, বাবা কবে বাড়ি যাবে কিছু বলতে পারছে না, সেই কষ্ট, উপরন্তু এই শরীর হালকা হয়ে যাওয়ার অদ্ভুত কষ্ট, যেটা এর আগে কোনোদিন আমার ফিল হয়নি। আবারও শরীর ঠান্ডা হচ্ছে, এবং আমি যখন উঠে চলে আসছি, ভদ্রলোক দূরে বসে আছেন, একটা ঠান্ডা হাওয়ার মতো ওনার কাছ থেকে আসছে, এটা আবার আমি ফিল করছি, আর কেউ ফিল করছে না। এবার কিছুক্ষণ হওয়ার পর মা বেশ সাইডে নিয়ে এসে এবার একটু ধমক দিলেন, অনেকক্ষণ ধরে সহ্য করছি, চুপ করো, এবার বড় হচ্ছে না আস্তে আস্তে। আমি আরও জোরে কেঁদে দিলাম। পিসি বললেন ওরম ভাই বাচ্চাকে বকে, প্রথমবার এসেছে হয়তো, আর মায়েরও মাথার ঠিক নেই, মা কতদিন ধরে এমন মানসিকভাবে জর্জরিত আছেন, আর তার মধ্যে এসব কথা মায়ের ভালো লাগছে না। এবার আমি যখন লিফটের দিকে এগোচ্ছে, আমি কিছুতেই লিফটে উঠবো না, আমার ধারণা ভদ্রলোক নয়, লিফটে উঠেছি বলে আমার এরকম হচ্ছে। সেই রীতিমতো আমাকে পাঁজাকলা করে দুজনে মিলে লিফটের মধ্যে নিয়ে গেল, যে শুধু শুধু কেন সিঁড়ি দিয়ে নামবো যখন লিফট আছে। লিফটে আবার উঠেছি, আবার ওই লোকটি দাঁড়িয়ে আছেন, এবং আবারও শরীরটা ঠান্ডা হতে হতে আমি মনে হচ্ছে আর কার পায়ে ভরে দাঁড়িয়ে আছে আমি নিজেই জানি না, মনে হচ্ছে এটা শরীরই না, একটা থসথসে কি একটা আমার মা কোনো রকমে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই যে অদ্ভুত অভিজ্ঞতা। তারপর আমরা যখন বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একটা অটোয় উঠেছিলাম, আমার এখনও মনে আছে, এবং এই অটোটা কোথায় এলো না হলো বললে হয়তো অনেকে লোকেশনটা বুঝে যাবেন, আমি জায়গাটি বলতে চাইছি না। তারপর বাড়িতে এসেও প্রচণ্ড জ্বর, একদিকে আমার জ্বর, একদিকে বাবা অসুস্থ। আমার জ্বর মানে সাধারণ জ্বর না, আমিও প্রায় জ্বরের ঘোরে 104, 103, এর নিচে জ্বর নামেই না। 3 দিনের মাথায় ব্লাড টেস্ট হলো, ব্লাড টেস্টে বললো কোনো কিছু পাওয়া যাচ্ছে না, ম্যালেরিয়াও টেস্ট হলো, কিন্তু জ্বর কিন্তু বাচ্চার কমছে না। আর জ্বরের থেকে বড় কথা, আমার সব থেকে কষ্ট লাগছে, কিছুক্ষণ আমি নর্মাল থাকি, আর কিছুক্ষণ বাদে বাদে ওর শরীর হালকা হয়ে যায়, আর
জ্বরের ঘোরে একটা অন্ধকার করিডোর দেখতে পাই। সেই হাসপাতালের করিডোর, সেই অন্ধকার করিডোরের একটা সাইডে দাঁড় করানো আছে কিছু ভাঙা ভাঙা বা ইউজ হয় না এমন কিছু বেড টাইপের, তলায় চাকা লাগানো। সেটাকে এখন আমি জানি, তখন জানতাম না এগুলোকে কি বলে, এখন জানি স্ট্রেচার বলে। আর দূর থেকে ওই ভদ্রলোক হেঁটে হেঁটে আসছেন, আর ওনার গা থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে, কি অদ্ভুত একটা হাওয়া। আমি কল্পনা করাতে পারবো না। তার কদিন বাদে বাবা ছুটি হবার পর সাধারণত কোনো কিছু বাচ্চাদের সামনে কেউ আলোচনা করেন না। অনেক কষ্টে মা আমাকে সুস্থ করলেন, এবং আমার মা, আমার আর বাবার একেতে বাবার দিকে যাওয়া, আবার এসে আমাকে নিয়ে থাকা, পুরো বাড়ি হুলুস তুলুস কাণ্ড চলেছিল। কি যে খারাপ সময় দিয়ে গেছি। তারপর বাবার যখন ডিসচার্জ হয়ে গেল, বাবা বাড়ি চলে এলেন, তখন এবার পালে পালে আত্মীয়রা আসছেন, দেখে যাচ্ছেন, সবাই আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। আমাকেও একবার এসে আমার ঘরে এসে ঢু মেরে যাচ্ছেন, কি অবস্থা তোমাদের, কি খারাপ সময় চলছে। একই কথা মা সবাইকে কিভাবে হলো প্রত্যেককে মা বর্ণনা করছেন। তার মধ্যে একজনের মুখে শুনলাম, আমার সামনেই বসে বসে বলছেন যে তোমার স্বামীকে যে বাবার নাম করে বলছেন, যে ডাক্তারবাবু দেখছিলেন, উনি তো হঠাৎই সেরিব্রাল স্ট্রোকে মারা গেলেন। আমরা তো খুব চিন্তা, আমার ছেলে গিয়ে বাড়িতে বলল ডাক্তারবাবুই মারা গেছেন, যে অপারেশন করলেন, এবার কি হবে। তারপর ওনার জুনিয়ররা নিল, তারপর তো কদিন বাদে ডিসচার্জ হয়ে গেল। খুব ভালো ডাক্তার ছিলেন, একদম ধন্বন্তরী, মানুষটাকে যেন বাঁচাবার জন্যই যেন উনি ওনার প্রাণটা অপেক্ষা করছিল। এরকম আলোচনা চলছে। পরে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা, তোমাকে যিনি অপারেশন করেছিলেন, তুমি সেই ডাক্তারবাবুকে মনে করতে পারো? বাবা বলে, আমি তো ঘোরের মধ্যে ছিলাম, মাথায় অসহ্য যন্ত্রণা, অর্ধেক সময় ইঞ্জেকশনে ঘোরে মানে করে দেওয়া হতো যাতে আমার পেনটা কম হয়, একটা নিজেই ঘোরের মধ্যে থাকতাম। তবু একবার দুবার উনি, মুখটা আমার মনে খুব ফর্সা মতো, সুন্দর দেখতে। আমি বলতে, বাবা উনি কি সাদা জামা পরা? বাবা বলে, ধুর ওসব মনে আছে নাকি, সাদা জামা কি নীল জামা? আমার নিজেরই অত শরীর খারাপ, চোখ ভালো করে খুলতেই পারছি না, তবে মুখখানা ভারী সুন্দর। এত হেসে হেসে কথা বলতেন, মাথায় হাত রাখলেই যেন মনে হয় অর্ধেকটা রোগ উনিই নিয়ে চলে গেলেন। তবে ওরা বলছে উনি মারা গেছেন, তবে আমি কিন্তু রাত্রেবেলা কিন্তু উনি আসতেন, উনি এসে এসে আমাকে একবার করে চেক আপ করে যেতেন, এবং ওনার জুনিয়ররাও যখন চেক আপ করছেন উনি কিন্তু পাশে দাঁড়িয়ে দেখতেন, হাসতেন। কি জানি কি ওরা বলছে, আমি তো ঠিক মেলাতে পারি না। তখন আমার জেঠুরা বলতেন যে তুই অসুস্থ ছিলিস তো, তুই অন্য কোনো ডাক্তারের সঙ্গে গুলিয়ে ফেলেছিলিস, উনি তোর অপারেশনের একদিন মাঝখানে 1 থেকে 1.5 দিন হয়তো তার গ্যাপেই উনি মারা গেছেন। উনি এতদিন বেঁচে ছিলেন না, উনি হঠাৎই বাড়িতে গিয়ে স্ট্রোকে চেম্বারে বসেছিলেন, হঠাৎই ওনার সেরিব্রাল স্ট্রোক হয়। তো বাবাও যেমন ওই সাদা জামার রহস্য বলেনি, তবে বাবার বর্ণনা করা ব্যক্তি আমার বর্ণনা করা ব্যক্তি যেন একই, সেটা আমার ধারণা, সেটাই তাই। এবং এবার সবাই বলবেন যে আপনার যেটা হতো সেটা কি কমেছেন? আমারও অনেক বছর অবধি এই সমস্যাটা চলেছে, এবং বলতে বাধা নেই, বয়স সন্ধি অবধি, মানে একটা মেয়েরা যখন মেনস্ট্রুয়েশন সাইকেলে প্রবেশ করে তার আগে অবধি আমার এই প্রবলেমটা ছিল। আমার থেকেই এটা হতো, হয়তো ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো আছি, তবে হঠাৎ করে একদিন হলো, কিছু না, হয়তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাচ্ছি, শুয়ে এলাম, শুয়ে মনে হলো আমি নিচে পড়ে গেলাম, তারপর শরীর হালকা হয়ে গেল, তারপর প্রচণ্ড কাঁদতাম, বাবা মার হাত ধরে ফেলতাম। এতদিন অবধি, মানে আমার 13 বছর অবধি এটা আমার প্রবলেমটা ছিল। বাবা মা ডাক্তারও দেখিয়েছেন, ডাক্তার কোনো কিছু বলতে পারেননি, কেউ বলতেন নার্ভের কিছু, কিন্তু নার্ভেরও কিছু টেস্ট হয়েছে, তারও কোনো প্রবলেম পাওয়া যায়নি কেন হতো। এবং তারপরে আমার যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা স্টার্ট হলো, তারপর থেকে আজ অবধি এত বছর আর হয়নি। তবে মাঝে মাঝে ওনার মুখটা মনে করলে গাটা আজও যেন ছমছম করে। আর তার থেকে বড় কথা, আমি মাকে বলতাম একটু যখন বড় হয়েছি, যে মা তোমার ওনার কথা মনে পড়ে না, আমাকে দেখে হাসছিলে নে? মা বলে, তোকে দেখে হাসবে তো পাশে দাঁড়িয়ে থাকবে, লিফটে তুই পিসি আমি ছাড়া নেই, আমি দেখতে পাবো না লিফটে কেউ দাঁড়িয়ে থাকলে? তো এখান থেকে আমি আরও বেশি শিওর। আর একটা বাচ্চাকে যদি কি কেমন আছে এরকম কেউ বলে, মা কিন্তু তার দিকে তাকান, এটা একটা স্বাভাবিক অনুভূতি মানুষের।
তো সেখানে মা দেখতে পাচ্ছেন না, পিসি দেখতে পাচ্ছেন না, আমি একা দেখেছি। সব কিছু যেন 2 2 4 হয়। তবে এখন যদি কেউ বলেন যে কোনো প্রমাণ আছে, ওই ডাক্তারবাবুই ওই ভদ্রলোক, আমি বলব না, সরাসরি কোনো প্রমাণ নেই, তার ছবি আমি দেখিনি। তবে এটা ছিল ঘটনা, বিচারের ভার আপনার ওপর ছেড়ে দিলাম, আপনাদের ওপর ছেড়ে দিলাম। হসপিটালের আজও লিফট দেখলে আমার সে ঘাবড়াহাট হয়, আজও। আমার প্রথমবারে লিফট এক্সপিরিয়েন্স, জানি না কেন, উনি তো আমার কোনো ক্ষতি করেননি, কিন্তু ওনার কাছ থেকে যে মানে ভাইবটা আসছিল, সেই ঠান্ডাটা, ওটা আমি নিতে পারছিলাম না। এটুকু বলতে পারি, এর থেকে স্পষ্টভাবে জানি না কীভাবে বোঝাবো। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেকভাবে চেষ্টা করলেন জিনিসটাকে ডেসক্রাইব করার। সত্যি যার অনুভূতি সেই বুঝতে পারে, অন্য কাউকে ব্যাখ্যা করলেও সে বোঝাতে পারবে না। আমার ঘটনাটা ভালো লেগেছে, একটু অন্যরকমও লেগেছে। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর হ্যাঁ, একটা কথা, অনেকে হয়তো জিজ্ঞেস করবেন কোন হাসপাতাল, বা কিছু কিছু হাসপাতালের নামও আইডিয়া করে করে লিখবেন হয়তো কমেন্ট বক্সে। আমি তাদেরকে বলবো লিখবেন না, কারণ আমরা তো জানি না, না জেনে একটা কোনো হাসপাতালের নামে লেখা, তো সেখানে অনেকের খারাপ লাগতে পারে, বা আমি জানি না, তো এগুলো লিখবেন না কোনো সংস্থার নাম। কেন উনিও আমাকে বলেননি, আমি ওনার লেখাতে কোথাও পাইনি, ওনার সঙ্গে আমার কথাও হয়েছে ওভার দি ফোন, তখনও উনি আমাকে হাসপাতালের নাম বলেননি। আমারও কিছু কল্পনা আছে, তো কল্পনাটাই থাক। আজ এখানে শেষ করছি বন্ধুরা, আগামী পর্বে ফিরে আসবো। ধন্যবাদ, শুভরাত্রি।